এখন খবরের কাগজ খুললেই তোমরা দেখতে পাচ্ছ, বা যে ইলেকট্রনিক্স মিডিয়াগুলো আছে সেখানে হামেশাই দেখতে পাচ্ছ যে কেউ বলে উঠছে যে এই দলে থাকলে দম বন্ধ হয়ে আসছে, দলে থেকে কাজ করতে পারছি না। কেউ কেউ আবার ইলেকশানে টিকিট না পেয়ে সারা রাত ঘুমাতে পারিনি, হাওমাও করে কেঁদে ফেলছে মিডিয়ার সামনে। বড় বড় নেতাদের দেখতে পাচ্ছি টিকিট না পেয়ে তাদের গলা ধরে আসছে। কদিন আগেও যাদের আমরা মিডিয়ার সামনে দাপট দেখতাম তারা কেঁদে ফেলছে। কেউ কেউ তো আবার ডাইরেক্ট কয়েক বছর আগে ঘোষণা করেছিল আমি গভর্নমেন্ট, তারাই দেখতে পাচ্ছি বর্তমানে টিকিট না পেয়ে কাঁদছে, মানুষকে সেবা করবে, তার জন্য টিকিটের দরকার। কিন্তু টিকিট তো পাইনি, তাহলে কি হবে? যখন এই দল টিকিট দেয়নি তো কি হয়েছে, অন্য দলে চলে যাই, সেখান থেকে টিকিট পাবো। ঠিক এই একই ঘটনা 1967 সালেও ঘটেছিল। এই জন্য একটা কথা প্রচলিত আছে, আয়ারাম গয়ারাম। 1967 সালে হরিয়ানার এক বিধায়ক গয়ালাল, তিনি কংগ্রেস ছেড়ে জনতা দলে যায় একই দিনে। একটা দিনে তিনবার দল পরিবর্তন করে। কেমনভাবে? কংগ্রেস ছেড়ে জনতা দলে গেল, আবার জনতা দল ছেড়ে কংগ্রেসে জয়েন করলো, আবার ওই একই দিনে কংগ্রেস ছেড়ে জনতা দলে গেল। একই দিনে 3বার দল পরিবর্তন করে এই গয়ালাল। এখান থেকেই উৎপত্তি হয়েছে আয়ারাম গয়ারাম। এই প্রসঙ্গে তো আমরা নচিকেতার একটা বিখ্যাত গানই পাই, আজকে যিনি ডানে তো কালকে বামে, আছে দক্ষিণে তো কালকে তিরাঙ্গাতে। এরকম একটা নচিকেতা গানই আছে বিখ্যাত। নচিকেতা কিন্তু অনেক দূরদৃষ্টি সম্পন্ন ছিল। এই গানটা কিন্তু বেশ পুরনো, আমরা ছোটোবেলায় গানটা শুনে এসেছি। গানটা এখনকার পশ্চিমবঙ্গের প্রেক্ষাপটে বা ভারতবর্ষের প্রেক্ষাপটে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যত পশ্চিমবঙ্গে ইলেকশন এগিয়ে আসছে তত কিন্তু আমরা দলত্যাগের ঘটনা দেখতে পাচ্ছি। তৃণমূল ছেড়ে বিজেপিতে বা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানের মেলা এখন লেগে আছে। তোমরা আমাকে অনেকেই বলছো যে স্যার এই নিয়ে কি ভারতের সংবিধানে কোনো আইন নেই যে এই দল ছেড়ে ওই দলে যাচ্ছে বা ওই দল থেকে এই দলে আসছে, এটা আটকানোর জন্য? হ্যাঁ, এই আইন আছে কিন্তু 1985 সালে 52 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। 1985 সালে 52 অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে 10 শিডিউল ভারতের সংবিধানে ঢোকানো হয়। মূল সংবিধানে কিন্তু 8খানা শিডিউল ছিল। পরবর্তীকালে সময়ের উপযোগী করার জন্য সংবিধানকে আরও 4টে শিডিউল অ্যামেন্ডমেন্ট করে করে ঢোকানো হয়। তার মধ্যে 1985 52 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 10 শিডিউল সংবিধানে ঢোকানো হয়। এখানে কিন্তু অ্যান্টি ডিফেকশন ল বলা হয়েছে, দলত্যাগ বিরোধী আইন। এই সময় রাজীব গান্ধী প্রধানমন্ত্রী ছিল দেশে। এই দলত্যাগ আটকানোর জন্যই কিন্তু এই আইনটা আনা হয়। বর্তমানে যারা নেতা মন্ত্রীরা আছে তারা এই আইনের ফাঁক ফোকরগুলোই চলে যাচ্ছে ঠিকই, তাই বলে তোমরা ভেবো না আইনটা খুব দুর্বল। আইনটা কিন্তু ভারতের তৎকালীন পরিস্থিতিতে যখন আইনটা আনা হয় তখনও যতটা উপযোগী ছিল বর্তমানেও কিন্তু ততটাই উপযোগী। এই আইনটা না থাকলে দেখা যেত আরও বেশি দলত্যাগ হতো। আইনে যে ফাঁক ফুকুরগুলো আছে সেইগুলো দিয়ে কিন্তু বর্তমানে দলত্যাগ হচ্ছে। দেখো, কোনো পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ হচ্ছে ভারতবর্ষ, সেখানে কিন্তু আইন আসছে ঠিকই অ্যামেন্ডমেন্ট করে করে বা নতুন আইন আসছে, কিন্তু মানসিকতা সবার আগে ভালো আনতে হবে মানুষকে। এটা মাথা থেকে সবাইকে ত্যাগ করতে হবে যে দলে থেকেই মানুষের কাজ করা যায়, দলে ছাড়াও কিন্তু কাজ করা যায়।
স্বামী বিবেকানন্দর কিন্তু কোনো দল লাগেনি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কিন্তু কোনো দল লাগেনি কাজ করার জন্য, বা রাজা রামমোহন রায়ের কিন্তু সমাজসেবা করার জন্য কোনো দল লাগেনি। বর্তমানে যে প্রতিষ্ঠানগুলো দেখতে পাচ্ছি, ভারত সেবাশ্রম বা আরও বিভিন্ন প্রতিষ্ঠান, সোনু সুদকেই ভাবো, এই লকডাউন পিরিয়ডের মধ্যে কত পরিযায়ী শ্রমিককে বাড়ি ফিরিয়েছে। তাকে কিন্তু কোনো বিশেষ রাজনৈতিক দলের আশ্রয় যেতে হয়নি, মানসিকতাটাই সবার আগে লাগে। কিন্তু যাই হোক, বর্তমানে দেখতে পাচ্ছি নেতা মন্ত্রীরা বলছে আমরা দলে থেকে কাজ করতে পারছি না, এই জন্য এই দল ছেড়ে ওই দলে যাচ্ছি। পরে আবার ওই দল যখন ফুরিয়ে আসবে তখন ওই দল ছেড়ে আর এক দলে যাবে। এরা আসল কথা হচ্ছে সুবিধাভোগী, এরা সেবা ফেবা কিছু নয়, এদের মূল ফান্ডাই হচ্ছে সুবিধাভোগী, কোথা থেকে সুবিধা নেওয়া যেতে পারে। যাই হোক, ওইসব বিষয় ছাড়ো, আজকে তোমার আমি দলত্যাগ বিরোধী আইন নিয়ে আলোচনা করব। 52 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1985 আনার সময় সংবিধানের 102 এবং 191 এই দুটো আর্টিকেলে দুখানা সাবক্লজ আনা হয়। 102 এর 2 সাবক্লজ, 102 এর 2 সাবক্লজ আর 191 এর 2 সাবক্লজ। 102 এর 2 নম্বর আর্টিকেলে কি বলা হচ্ছে? মেম্বার অফ পার্লামেন্টের সদস্যদের দলত্যাগের বিষয়ে বলা আছে, সেটা লোকসভাও হবে এবং রাজ্যসভাও হবে। আর 191 এর 2 নম্বর আর্টিকেলে কি বলা হয়েছে? বলা হয়েছে ডিসকোয়ালিফিকেশন অন দ্য গ্রাউন্ড অফ অ্যান্টি ডিফেকশন, এটা স্টেট লেজিসলেচার মানে বিধানসভার ক্ষেত্রে বলা হয়েছে। 191 এর 2 নম্বর আর্টিকেলে বিধানসভা, 102 এর 2 নম্বরে লোকসভা এবং রাজ্যসভার ক্ষেত্রে এটা উপযুক্ত। এই প্রসঙ্গে আর একটা আমি কথা বলি, ডক্টর বি.আর. আম্বেদকর, ভারতের সংবিধানের প্রাণপুরুষ, তাকে যখন জিজ্ঞেস করা হয় যে আপনি ভারতবর্ষের কেমন ধরনের গভর্নমেন্ট দেখতে চান, তিনি কিন্তু দুখানা টার্ম ইউজ করেছিল। একটা বলেছিল ল অ্যান্ড অর্ডার মেনটেন থাকবে, আর স্টেবল গভর্নমেন্টটা যেন স্থায়ী হয়। দেখো, ভারতবর্ষের মতো একটা উন্নয়নশীল দেশের দুদিন পর পর যদি গভর্নমেন্ট চেঞ্জ হয়, হয় লোকসভা হোক বা বিধানসভা হোক, ভোটে তো প্রচুর খরচ। দুদিন পর পর যদি গভর্নমেন্ট চেঞ্জ হয় তাহলে কিন্তু আর্থিক স্টেবিলিটিটা থাকবে না। এই ভোটের খরচ করতে করতেই দেশে অনেক পিছিয়ে যাবে, কেননা একটা লোকসভা বা বিধানসভা ভোটে প্রচুর খরচ হয়। সেই খরচটা কিন্তু তোমাকে আমাকে বা সাধারণ মানুষের ট্যাক্সের টাকা থেকেই কিন্তু করা হয়। তাই জন্যে সবার আগে দরকার স্থায়ী গভর্নমেন্ট, এটাই কিন্তু ডক্টর বি.আর. আম্বেদকর বলতে চেয়েছেন। তার থেকে ভালো কিন্তু সংবিধান বিশেষজ্ঞ ভারতবর্ষে পাওয়া কিন্তু খুবই দুষ্কর। কিন্তু তোমার প্রশ্ন হতে পারে, তাহলে সংবিধানে এটা ছিল না কেন? মূল সংবিধানে দেখো, মূল সংবিধান যখন তৈরি হয়েছে তখন ভারতবর্ষে কংগ্রেস অপ্রতিরোধ্য ছিল, তখন কিন্তু এটার দরকার ছিল না। তারা ভাবতেও পারেনি পরবর্তীকালে ভারতবর্ষে এত আঞ্চলিক দলের উত্থান হবে, যে কোনো দলকে সরকার গঠন করতে হলে আঞ্চলিক দলের সহায়তা নিতে হবে। ওই জন্য কিন্তু মূল সংবিধানে এই জায়গাগুলো ছিল না। পরবর্তীকালে সময়ের সঙ্গে তাল রেখে হোক বা ভারতবর্ষের সংবিধানকে উপযুক্ত করে তোলার জন্যে হোক, এই অংশগুলো কিন্তু ভারতের সংবিধানে পরবর্তীকালে ঢোকানো হয়েছে। একটা সদস্যের দলত্যাগ বিরোধী আইনে কীভাবে সদস্যপদ খারিজ হবে সেটা নিয়ে এবার আলোচনা করি। দেখো, অনেকগুলো কারণেই কিন্তু খারিজ হবে। এক হচ্ছে, ধরো সেই সদস্য যদি বলে দেয় যে আমি ইস্তফা দিলাম, তাহলে হয়ে গেল সোজা গল্প। যেমন এখন বর্তমানে দেখতে পাচ্ছি যে শুভেন্দু অধিকারী বা রাজীব ব্যানার্জি বা অন্যান্য যারা তৃণমূলের বিধায়ক আছে, তারা দেখছি দলত্যাগ করে অন্য দলে যাচ্ছে। তারা কিন্তু স্পিকারকে রেজিগনেশান দিচ্ছে।
দিয়ে অন্য দলে যাচ্ছে। তাহলে কি হলো, সদস্য কিন্তু পদত্যাগ করলো, করে অন্য দলে গেল। এখানেও কিন্তু একটা ফান্ডা আছে, কি সদস্য বিধানসভা শুভেন্দু অধিকারীর কথাই ভাবি, তিনি স্পিকারকে পদত্যাগপত্র দিল, সেটা কিন্তু নির্দিষ্ট কারণ দর্শাতে হবে, প্রপার গ্রাউন্ড দিতে হবে। স্পিকার কিন্তু যখন শুভেন্দু অধিকারী আমাদের মাননীয় পরিবহন মন্ত্রী ছিলেন সেই মুহূর্তে, যখন ইস্তফা দেয় তখন কিন্তু তার ইস্তফা গ্রহণ করেনি। স্পিকার কিন্তু সেটা ফেলে রাখতে পারে, এটা কিন্তু স্পিকারের ক্ষমতা। বা স্পিকার ইচ্ছা করলে তাকে ডেকে আলোচনা করতেও পারে যে কেউ ভয় দেখিয়ে তোমাকে ইস্তফা দেওয়াচ্ছে না তো, তুমি ইচ্ছায় দিচ্ছ তো, এগুলো কিন্তু স্পিকারের ক্ষমতা আছে। সেটা যাই হোক, পরে আলোচনা করা যাবে। তাহলে বিধায়ক বা লোকসভার ক্ষেত্রে সাংসদ কি করবে, নিজের ইচ্ছা মতো রেজিগনেশন দিতে পারবে স্পিকারকে। বিধানসভা হলে বিধানসভার স্পিকারকে দেবে, লোকসভার ক্ষেত্রে লোকসভার স্পিকারকে দেবে, বা রাজ্যসভার ক্ষেত্রে রাজ্যসভার চেয়ারম্যানকে দেবে। এই একটা কারণে দলত্যাগ হলো। দ্বিতীয় কি, ধরো কোনো একটা বিষয় নিয়ে ভোটাভুটি হচ্ছে, ভোটাভুটিতে প্রত্যেকটা দলেরই এক একটা করে স্ট্যান্ড থাকে। বর্তমানে ধরো বিজেপি কংগ্রেস লোকসভায় একটা ভোটাভুটিতে অংশগ্রহণ করেছে। কংগ্রেসের এক সাংসদ, সে কিন্তু তার দলের হুইপকে মানল না। সে গিয়ে কী করলো, হুইপকে না মেনে হয় তার ভোটটা ক্যান্সেল করলো, অথবা বিজেপির আদর্শে ভোট দিল। তাহলে কি করলো, তার দলের হুইপকে কিন্তু সে মানল না, অথবা ভোট দিতেই গেল না। ভোট দিতে না গেলে কিন্তু তার আগে 15 দিন আগে তার দলে জানাতে হবে, কারণ দর্শাতে হবে যে কেন আমি যাব না, কী কারণে ওই দিন থাকতে পারবো না। এসব কিছুই করলো না। তখনও কিন্তু দলত্যাগ বিরোধী আইনে তার সদস্যপদ খারিজ হবে। কেননা তুমি একটা নির্দিষ্ট দলের টিকিটে জনপ্রতিনিধি হয়েছ, সেই দলে একটা নির্দিষ্ট আদর্শ আছে, সেই আদর্শ তুলে ধরে পাবলিকের সামনে দেওয়া হয়েছে, পাবলিক ভোট দিয়ে তোমায় জনপ্রতিনিধি বানিয়েছে। তারপরে তুমি হয় ক্ষমতার লোভে হোক, পদ পাওয়ার লোভে হোক, টাকার লোভে হোক, বা এটসেট্রা এটসেট্রা অনেক কারণবশত তুমি অন্য দলে জয়েন করতে যাচ্ছ, বা জয়েন করবে বলে মনস্থির করেছ। তোমাকে তো পাবলিক অন্য দলের মুখ হিসাবে ভোট দিয়েছে, তাহলে কিন্তু তুমি পাবলিককে ঠকাচ্ছ। কেননা ভারতের সংবিধানের প্রিএম্বলে স্টার্টই করা হয়েছে উই দ্য পিপিল বলে। জনগণই কিন্তু ক্ষমতার উৎস সংবিধানে, সেই জনগণকে তুমি কিন্তু ঠকাচ্ছ। ভারতের সংবিধানের মূল ডক্টরিনটা তুমি কোলাপস করার চেষ্টা করছো, নষ্ট করার চেষ্টা করছো। এই জন্যে কিন্তু তোমার সদস্যপদ খারিজ হতে পারে। এরপরে আসা যাক, ধরো লোকসভার স্পিকার, তিনি ধরো বর্তমানে ধরো বিজেপির যে স্পিকার আছে ওম বিড়লা, তিনি স্পিকার পদে বসে বিজেপি ছেড়ে দিল। তাহলে কি তার সদস্যপদ খারিজ হবে? না, হবে না। তার ক্ষেত্রে হবে না। কেন হবে না? কেননা স্পিকার পদটা কিন্তু নিরপেক্ষ হওয়া উচিত। স্পিকার পদের আদর্শই হচ্ছে নিরপেক্ষতা বজায় রাখতে হবে। সেই গ্রাউন্ডে কিন্তু তার সদস্যপদ খারিজ হবে না। হ্যাঁ, লোকসভাটা কোলাপস করে গেল বা শেষ হয়ে গেল, তারপরে উনি আবার বিজেপিতে জয়েন করলো, তাতে কিন্তু কোনো অসুবিধা নেই। কিন্তু আবার বলছি, ধরো ওম বিড়লা বর্তমানে যিনি লোকসভার স্পিকার, তিনি বিজেপির টিকিটে জয়লাভ করেছে, স্পিকার হয়ে বসে বিজেপি থেকে পদত্যাগ করে দিল, তাতে কিন্তু স্পিকার পদ তার খারিজ হবে না। কেননা স্পিকার পদটা নির্দিষ্ট আদর্শে চলে, সেখানে কোনো দলের মুখ না হওয়াটাই ভালো। সেই কারণবশত কিন্তু স্পিকার পদে তার সরানো হবে না তাকে। পরে ধরো লোকসভাটা ভেঙে গেল,
তারপরে উনি আবার বিজেপিতে জয়েন করলো, তাতেও কিন্তু তার দলত্যাগ হবে না। এবার ধরো কোনো নির্দল প্রার্থী, তার তো কোনো সিম্বল নেই বা নির্দল হিসাবে জয়লাভ করেছে, সে নির্দল হিসাবে জয়লাভ করার পরে কোনো একটা রাজনৈতিক দলে কোনো বিশেষ কারণবশত, কারণ সেই একটাই, মানুষকে সেবা করবে, সেই কারণবশত জয়েন করলো, তাতে কিন্তু তার সদস্যপদ খারিজ হবে, তাতে কিন্তু অ্যান্টি ডিফেকশন লয়ে কিন্তু পড়ে গেল সে, কেননা সে পাবলিকের কাছে ছিল নির্দল ফিগার, পাবলিক সেই দেখে তাকে ভোট দিয়ে জয়লাভ করিয়েছে। তারপরে সে কোনো একটা রাজনৈতিক দলে গেল, হয় সিপিএমে গেল বা কংগ্রেসে গেল বা বিজেপিতে বা তৃণমূলে গেল, পাবলিক কিন্তু সেই মুখ দেখে দেয়নি বিজেপি বা কংগ্রেসে, তাকে নির্দল দেখে দিচ্ছে। সেই কারণে কিন্তু সে অ্যান্টি ডিফেকশন লয়ে পড়ে গেল এবং তার সদস্যপদ খারিজ হবে। আমরা জানি রাষ্ট্রপতি লোকসভা এবং রাজ্যসভায় কিছু মেম্বারকে নমিনেট করে বা মনোনীত করে। সেই মেম্বাররা যদি মনোনীত আবার 6 মাসের মধ্যে কোনো বিশেষ রাজনৈতিক দলে যোগদান করে, তাহলে কিন্তু তার সদস্যপদ খারিজ হবে না। কিন্তু 6 মাস যদি পেরিয়ে যায়, তারপরে যদি সেই দলে যোগদান করে অন্য কোনো দলে, তখন কিন্তু তার সদস্যপদ খারিজ হবে। তাহলে এই কারণে কিন্তু সদস্যপদ সাধারণত দেখা যায় খারিজ হতে পারে। তাছাড়া আর একটাও কারণ আছে, সেটা হলো মার্জার বলা হয়। কেমন? যখন এই আইনটা আনা হচ্ছে অ্যান্টি ডিফেকশন লটা, তখন বলা হচ্ছে যে কোনো একটা রাজনৈতিক দলে ধরো ভাঙন হচ্ছে, 30 জন মেম্বার, তার 1/3 বেরিয়ে গেল, একসঙ্গে ভেঙে গিয়ে অন্য একটা দলে যোগদান করলো, 1/3 মানে 10 জন, তাহলে কিন্তু অ্যান্টি ডিফেকশন ল বলা যাবে না। 30 জন মেম্বারের একটা দল রাজনৈতিক, সেখান থেকে 1/3 মেম্বার বেরিয়ে গেল। এইটার দেখা যাচ্ছে ছোটো ছোটো যে রাজনৈতিক দলগুলো, ধরো কোনো দলের জনপ্রতিনিধি আছে 9 জন, সেখানে খুব সুবিধা 1/3 ফিগার 3 জন, এখানে কিন্তু খুব সহজেই বেরিয়ে গিয়ে অন্য দলে যোগদান করে। এই ঘটনাটাকে আটকানোর জন্যে 91 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আনা হচ্ছে, 2003 সালে 91 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। সেখানে কি বলা হচ্ছে, 1/3 অংশ হলে চলবে না, 2/3 অংশ সদস্য যদি কোনো দল থেকে বেরিয়ে গিয়ে অন্য দলে যোগদান করে, তাহলে সে অ্যান্টি ডিফেকশন লয়ে পড়বে না, মানে তাদের সদস্যপদ খারিজ হবে না। তাহলে 9 জন মেম্বারের যদি বা 9 জন জনপ্রতিনিধি থাকে, সেক্ষেত্রে তাহলে 6 জনকে বেরিয়ে যেতে হবে। তাহলে কিন্তু অনেকটাই কঠোর করে দিল এই জায়গাটায়, আগের মতো ইজি থাকলো না। এইটা কিন্তু 91 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2003 সালে আনা হয়। এই করেও কিন্তু আইনটাকে অনেকটা কঠিন করা হচ্ছে, তাতেও কিন্তু দলত্যাগ কিন্তু আটকানো যাচ্ছে না। আর এই দলত্যাগের বিষয় চূড়ান্ত ক্ষমতা নেবে, চূড়ান্ত ডিসিশান নেবে চেয়ারম্যান রাজ্যসভার ক্ষেত্রে অথবা লোকসভার ক্ষেত্রে স্পিকার, অর্থাৎ প্রিসাইডিং অফিসার চূড়ান্ত ডিসিশান নেবে। প্রিসাইডিং অফিসারকে লোকসভার ক্ষেত্রে স্পিকার, রাজ্যসভার ক্ষেত্রে চেয়ারম্যান, যিনি সভাটাকে প্রিসাইড করে, তিনি এই বিষয়টা পুরো চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। এটাও কিন্তু 1993 সালের আগে অবধি ছিল। 1993 সালে কিয়োটো হোলাহল ভার্সেস জাসিলু কেস, আবার বলছি 1993 সালে কিয়োটো হোলাহল ভার্সেস জাসিলু কেস। এই কেসে বলা হচ্ছে যে স্পিকারের ক্ষমতাই চূড়ান্ত নয় বা চেয়ারম্যানের ক্ষমতাই রাজ্যসভার, অর্থাৎ প্রিসাইডিং অফিসারের ক্ষমতাই চূড়ান্ত নয়, এটা জুডিশিয়াল রিভিউতে পড়বে, মানে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট এটাকে ক্ষমতা আছে দেখার। হ্যাঁ, তবে এই আইনে বলা হয়েছে যে এই কেসটাতে বলা হয়েছে স্পিকার বা চেয়ারম্যান ডিসিশন নেবে সেইটাকে কিন্তু পর্যালোচনা করবে। যতক্ষণ না স্পিকার বা চেয়ারম্যান ডিসিশন নিচ্ছে, ততক্ষণ কিন্তু সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট হস্তক্ষেপ করতে পারবে না। এই কেসে কিন্তু এটা বলা হয়েছে। তাহলে তোমরা কেস লটাও কিন্তু এর সঙ্গে দেখে নিলে যে এই কেসটাতে
কিয়োটো হোলাহন ভার্সেস জাসিরু কেসে 1993 সালে কেসটা হয়। এই কেসে বলছে যে কোর্ট মানে সুপ্রিম কোর্ট হাইকোর্ট হস্তক্ষেপ করবে। কখন করবে? যখন স্পিকার বা চেয়ারম্যান ডিসিশনটা নিয়ে নেবে অ্যান্টি ডিফেকশন ল রিলেটেড, তারপরে হস্তক্ষেপ করবে, তার আগে নয়। কিন্তু এই প্রসঙ্গে বলি 2019 সালে জুলাই মাসে 15 জন এমএলএ কর্ণাটকের একসঙ্গে রেজিগনেশন দেয়। একসঙ্গে 15 জন এমএলএ রেজিগনেশন দেয়। সেই সময় কিন্তু স্পিকার বিধানসভার তিনি তাদের রেজিগনেশন নিচ্ছিল না। পরবর্তীকালে সেই এমএলএরা হাইকোর্টে যায় এবং সেই কেসটা সুপ্রিম কোর্টে যায় এবং সুপ্রিম কোর্ট কিন্তু এমএলএদের ফরে রায় দেয়। সুপ্রিম কোর্ট এমএলএদের ফরে কিন্তু রায় দেয়। তাহলে কিন্তু এই ঘটনাটা থেকেই বোঝা যাচ্ছে যে সুপ্রিম কোর্ট কিন্তু বা মহামান্য আদালত হস্তক্ষেপ করতে পারে। এই অ্যান্টি ডিফেকশন লয়ের ড্রব্যাক কী আছে বা আলোচনা করা যায়। ধরো পার্লামেন্টে সদস্য কেউ হলো কোনো বিশেষ রাজনৈতিক দলের টিকিটে, কিন্তু পরবর্তীকালে সে অন্য দলের সঙ্গে গট আপ করে নিল, হয় মন্ত্রী পদ পাওয়ার লোভে বা কিছু লোভে হোক, টাকার লোভে হোক, যাই হোক, সে কিন্তু পাবলিক প্লেসে উল্টোপাল্টা বলতে থাকলো, কিন্তু পার্লামেন্টে গুড বয়, ভালো ব্যবহার করছে, তখন কিন্তু তার সদস্যপদ যাবে না। এই প্রসঙ্গে বলি নবজোৎ সিং সিধুর নাম। তিনি কিন্তু বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়ে জয়লাভ করে, পার্লামেন্টের সদস্য হয়, কিন্তু পরবর্তীকালে সে পাবলিক প্লেসে বিজেপির বিরুদ্ধে উল্টোপাল্টা কথা বলতে থাকছে, তখন কিন্তু তার সদস্যপদ সহজে যাবে না। পরবর্তীকালে যাই হোক তিনি কংগ্রেসে যোগদান করে, কিন্তু পার্লামেন্টে গিয়ে যদি সে বিজেপির বিরুদ্ধে ভোটে অংশগ্রহণ করতো কোনো ভোটাভুটিতে, তাহলে কিন্তু চলে যেত। কিন্তু পাবলিক প্লেসে যদি উল্টোপাল্টাও কিছু আচরণ করে বা কথাবার্তা বলে বিজেপির বিরুদ্ধে, তাতে কিন্তু তার সদস্যপদটা কিন্তু যাবে না। এটা কিন্তু এই আইনের ড্রব্যাক। তারপরে ধরো আরেকটা ড্রব্যাক আছে। ধরো বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়ে জয়লাভ করলো, কিন্তু সে পরবর্তীকালে যেতে চাইছে কংগ্রেসে, কিন্তু কেউ অফিসিয়ালি সেই সদস্যের বিরুদ্ধে কমপ্লেন করলো না, তাহলে কিন্তু তার সদস্যপদটা যাবে না। এই অফিসিয়ালি কমপ্লেন করলেও কিন্তু সঙ্গে সঙ্গে তার যাবে না। স্পিকার কিন্তু 7 দিন সময় নেয়। সেই সময় কিন্তু স্পিকার সেই সদস্যর সঙ্গে কথা বলে, তাকে জিজ্ঞেস করে যে তুমি কি ভয় পেয়ে পাচ্ছ কারোর দ্বারা, বা কেন দলটা ছাড়তে চাইছো, এই নিয়ে কিন্তু স্পিকারের সঙ্গে তার কথাও হতে পারে। স্পিকার কিন্তু সেটা, তবে কিন্তু স্পিকার সুমোটো কমপ্লেন করতে পারে না এই বিষয়ে। পুলিশ যেমন সুমোটো কমপ্লেন করতে পারে অনেক কেসে, স্পিকার কিন্তু এখানে পারে না। এই ক্ষমতা কিন্তু স্পিকারের নেই। ধরো কোনো এক ব্যক্তি লোকসভা ভোটে বা বিধানসভা ভোটে কোনো একটা বিশেষ রাজনৈতিক দলের টিকিটে জয়লাভ করেছে, কিন্তু পরবর্তীকালে মন্ত্রিত্ব পাওয়ার লোভে অন্য দলে চলে গেল। এখানে কিন্তু কেউ কমপ্লেন না করলে তার দলত্যাগ হবে না। এখানে কিন্তু স্পিকার নিজে থেকে সুমোটো কোনো কমপ্লেন লজ করতে পারে না। এই ক্ষমতা কিন্তু স্পিকারের নেই। তাহলে তোমরা ক্লিয়ার হলো এই বিষয়টা। তবে এই নিয়ে কিন্তু খুব সুন্দর একটা কোর্ট কেস আছে। কোর্ট কেসটা কি? উড়িষ্যা লেজিসলেচার ভার্সেস উৎকল পারিদা। আবার বলছি, উড়িষ্যা লেজিসলেচার ভার্সেস উৎকল পারিদা, 2013 সালের কেস। এই কেসে বলছে যে ভোটাররা ভোট দিয়েছে সেই সদস্যকে, সেই ভোটারদের মধ্যে থেকে যদি কেউ কমপ্লেন করে স্পিকারকে বা চেয়ারম্যানকে, যাই হোক, চেয়ারম্যান তো হবে না, রাজ্যসভার ক্ষেত্রে লোক ধরো বিধানসভার স্পিকারকে কমপ্লেন করলো বা লোকসভার ক্ষেত্রে স্পিকারকে কমপ্লেন করলো, তাতে কিন্তু সদস্যপদ খারিজ হয়ে যেতে পারে। এই কেসে কিন্তু রায়তে বলা হয়েছে এটা। আর একটা কি বলছে, আর একটা কেস অফ মেঘাচন্দন ভার্সেস অনারেবল স্পিকার অফ মণিপুর। এটা 2019 সালের কেস, রিসেন্ট কেস। এই কেসে কি বলছে, 3 মাসের মধ্যে স্পিকারকে ডিসিশন নিতে হবে সেই সদস্যের সদস্যপদ খারিজ হবে কিনা। এটা কিন্তু সুপ্রিম কোর্ট নালে হস্তক্ষেপ করবে। আবার বলছি, কি বলছে, কেস অফ মেঘাচন্দন ভার্সেস অনারেবল স্পিকার অফ মণিপুর। এই কেস
সেটা 2019 সালে কেস, রিসেন্ট কেস একদম। এই কেসে বলা হচ্ছে যে ধরো কোনো এক ব্যক্তির নামে দলত্যাগ বিরোধী আইন হয়েছে বা অ্যান্টি ডিফেকশন ল, তার সদস্যপদ খারিজ হবে, স্পিকারের কাছে কমপ্লেন জমা পড়েছে। স্পিকারটাকে ঠান্ডা করে ফেলে রেখে দিয়েছে, ডিসিশন নিচ্ছে না, ফেলেই রেখে দিয়েছে। সেটা কিন্তু চলবে না। বলছে কি 3 মাসের মধ্যে কিন্তু ডিসিশন নিতে হবে। এটা কিন্তু সুপ্রিম কোর্ট বলে দিচ্ছে। তুমি এই ধর্মের নামে ফেলে রাখবে তা কিন্তু চলবে না। কেননা যদি ফেলে রাখে, তার যদি সদস্যপদটা খারিজ হলো না, তাহলে তো সে ওই দলেরই থেকে গেল, তাই না? তাহলে ওই দলেরই সংসদ হয়ে গেল। তাতে কিন্তু অনেক সময় প্রবলেমও হতে পারে। ধরো কথার কথা, কোনো একটা রাজনৈতিক দলের বিধানসভায় তার একটা ম্যাজিক ফিগার দরকার, সেই ফিগারটা ধরো 130। এই ফিগারটা পাওয়ার জন্যে টাইটায় সে 130টাই ধরো সে সিট পেয়েছে বা 131টা পেয়েছে। তার মধ্যে ধরো 4-5 জন বিধায়ক আবার অন্য দলে চলে যেতে চায়, তারা স্পিকারকে পদত্যাগ দিয়েছে। স্পিকার তো সাধারণত যে দল যেতে সংখ্যাগরিষ্ঠ সেই দল থেকেই হয় নির্বাচিত। স্পিকার এই বিধায়কদের রেজিগনেশনটা ফেলে রেখে দিল ঠান্ডা ঘরে, তা কিন্তু চলবে না। এটাই সুপ্রিম কোর্ট এই কেস রায়তে বলছে। তাহলে তোমরা আজকের ভিডিওতে এই অ্যান্টি ডিফেকশন ল বা আয়ারাম গয়ারাম বা ওই নচিকেতার গান, আজকে যিনি বামে কালকে তিনি দক্ষিণে, বিষয়টা আশা করি বুঝতে পারলে। আমি কিন্তু এটা কেস ল রিলেটেড ডেটা দিয়ে দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করলাম। এটা মূল সংবিধানের দরকার ছিল না, কিন্তু পরবর্তীকালে অ্যামেন্ডমেন্ট করে বা সংবিধান সংশোধন করে সময়ের উপযুক্ত করে তোলার জন্য সংবিধানকে ভারতের সংবিধানে আনা হয়। আমার এই ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমার এই চ্যানেল প্রয়াস WBCS সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনটা প্রেস করো। তাহলে পরবর্তীকালে আমার এই চ্যানেলে আমি যে ইম্পর্টেন্ট টপিকগুলো নিয়ে আলোচনা করব বা আপকামিং পরীক্ষায় যে কোশ্চেনগুলো আসতে পারে তোমাদের, সেইগুলো নিয়ে আলোচনা করব, সেগুলো কিন্তু তোমরা নোটিফিকেশান হিসাবে পেয়ে যাবে। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা একটা লাইক দিও আর তোমাদের বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দিও।